প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোই আছো, বাসায় বসে আছো এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকছো। এর সাথে সাথে আমরা আরও একটা বিষয় ব্যস্ত রাখার জন্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিষয়। তো আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস দীর্ঘদিন থেকে শুরু করেছি। আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে অনার্সের স্টুডেন্টরাও বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে আমরা সেইটা কিছুটা হলেও পূরণ করার জন্য এই ব্যবস্থাপনা। তো আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি, ম্যাথামেটিক্স। তো আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স। এই ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের রিয়াল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তো বাস্তব সংখ্যা আসলে কি জিনিস? বাস্তব সংখ্যা হচ্ছে আমরা বাস্তব জীবনে যে সমস্ত সংখ্যা ব্যবহার করি সেগুলোকেই বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে বাস্তব জীবনে আমরা গণনার কাজে ব্যবহার করি, আমরা আংশিক কোনো কিছু হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করে থাকি, সেগুলোই আসলে বাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যা আসলে আরও কেমন হতে পারে, আমাদের গাণিতিকভাবে কি করে আমরা সেটাকে উপস্থাপন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বার। তো এই বাস্তব সংখ্যা আমি বললাম যে বাস্তব জীবনে যে সমস্ত সংখ্যা ব্যবহার করা হয় সেগুলোকেই বাস্তব সংখ্যা বলা হয়। এছাড়া আমরা বলতে পারি ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। অর্থাৎ আমরা যখন বলবো যে হয়তো -5, -5 এবং 5, 0 এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো বাস্তব সংখ্যা। আরও উদাহরণ আছে, আমরা যদি ভগ্নাংশ কোনো সংখ্যা ব্যবহার করি তাহলে এরকম হতে পারে, তার 0, -, -, এই সংখ্যাগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলছি। অর্থাৎ বাস্তব সংখ্যা আরও একভাবে আমরা উপস্থাপন করতে পারি, সেটা হচ্ছে এই যে সংখ্যাকে বর্গ করলে সর্বদাই সবসময় ধনাত্মক বা অঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, তাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো আমরা জানি যে অঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে যদি x সেই সংখ্যা হয় তাহলে x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এই সংখ্যাটাকে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা সেই সংখ্যাকে বলবো আমরা যেগুলোকে বর্গ করলে অঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে। এখন আমরা যদি দেখি যে -5, এখন এই সংখ্যাকে যখন আমরা বর্গ করছি, বর্গ করার পরে যে ফলাফলটা পাচ্ছি আমরা 25, তো সেক্ষেত্রে আমরা এই -5কে বলবো বাস্তব সংখ্যা। আর পজিটিভ যে মানগুলো আছে তাকে যদি আমরা বর্গ করি তাহলে তো পজিটিভ পাচ্ছি। অর্থাৎ আমরা যদি 0কেও বর্গ করি তাহলে সেটাও আমরা 0 ফলাফল পাচ্ছি। অর্থাৎ যে সংখ্যাকে বর্গ করলে অঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। এখন এই বাস্তব সংখ্যা আসলে দুই ধরনের। বাস্তব সংখ্যা দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ রেশনাল নাম্বার, আর হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ইরেশনাল নাম্বার। তাহলে এই দুই ধরনের সংখ্যার পরিচয় যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলেই কিন্তু বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণাটা আর একটু পরিষ্কার হবে। তাহলে আমরা এখন মূলদ সংখ্যা চেনার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের বারবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা যখন
এই ক্লাসগুলো বোঝার চেষ্টা করব, তখন কিন্তু অবশ্যই আমাদের খাতা কলম নিয়েই বসতে হবে। কারণ এগুলো যদি শুধুমাত্র শোনা হয়, দেখা হয়, তাহলেই কিন্তু গণিত বুঝতে অসুবিধা হয়। আমি হয়তো যে সমস্ত এক্সাম্পলগুলো দিচ্ছি, এরকম আরও হাজারো যে এক্সাম্পলগুলো আছে সেগুলো নিজে নিজে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। তবে সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য অবশ্যই আমাদের এই সমস্ত যে উদাহরণগুলো আছে এগুলো তুলে নিতে হবে। এবারে আমরা আসি মূলদ সংখ্যা চেনার উপায়। মূলদ সংখ্যা চিনিবার উপায়। তাহলে মূলদ সংখ্যা আমরা কি করে চিনব? আমরা সেগুলোকে সিরিয়াল করার জন্য 1 নম্বর দিচ্ছি। যে সংখ্যাকে আমরা a/b আকৃতিতে প্রকাশ করতে পারবো, এরকম আকৃতি থাকবে a/b আকৃতি, যেখানে b নট ইকুয়াল 0 এবং ab সহমৌলিক। তাহলে আমাদের এখানে জানতে হবে যে আসলে সহমৌলিক কি করে হয়। সহমৌলিক হচ্ছে এ বি দুটা সংখ্যা, এমন বাস্তব সংখ্যা যে সংখ্যাগুলোর যেই সাধারণ উৎপাদক 1 হবে, 1, এছাড়া অন্য কিছু হবে না। যেমন হয়তো আমরা বলতে পারি যে 3, 5। এখন এই 3 যদি আমরা উৎপাদক তৈরি করি, তাহলে 3 এর উৎপাদক বা গুণনীয়ক 1 এবং 3, আবার 5 এর উৎপাদক 1, 5। তাহলে এই দুটো সংখ্যার যে সাধারণ উৎপাদক আমরা পাচ্ছি 1। তাহলে এই 3 এবং 5 এই সংখ্যাকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো। সহমৌলিক হওয়ার জন্য সংখ্যা দুটি যে সবসময় মৌলিক হতে হবে এমনটি নয়। আমরা যদি এরকম কোনো সংখ্যা বিবেচনায় নিয়ে আসি, সাপোজ একটি সংখ্যা আমরা লিখছি 8, অপরটি 9। এই সংখ্যা দুটো কোনোটাই কিন্তু মৌলিক সংখ্যা নয়। 8 এর আমরা যদি গুণনীয়ক বলি, তাহলে এর গুণনীয়ক আমরা পাচ্ছি 1, 2, 4, 8 এবং 9 এর গুণনীয়ক আমরা পেয়ে যাচ্ছি 9 এর গুণনীয়ক আমরা পাবো 1, 3, 9। তাহলে এখানে এই 8 এবং 9 এর যে সাধারণ উৎপাদক আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1। তাহলে আমরা এই 9 এবং 8 এই সংখ্যাকে বলবো সহমৌলিক। আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা এই সহমৌলিক বিষয়টা জানলাম। তাহলে আমরা যদি কখনো এরকম লিখি, হয়তো 3/5, আমরা এই সংখ্যাকে কিন্তু অবশ্যই বলবো মূলদ সংখ্যা। কারণ এখানে এই দুটা সংখ্যার যেই সহমৌলিক, সেই সহমৌলিক আমরা পেয়ে যাচ্ছি এই দুটা সংখ্যার। এছাড়া 5 নট ইকুয়াল 0। তাহলে আমরা 1 নম্বর যে শর্তটা আছে সেই শর্তটা পেয়ে গেলাম। এরপরে দ্বিতীয় শর্তে আমরা যাই। সেখানে যদি এমন কোনো সংখ্যা হয় যেগুলো দশমিক বিন্দু থাকে, দশমিক বিন্দুর পরে যদি সসীম সংখ্যক অঙ্ক থাকে, তাহলে সেই সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। যেমন হয়তো এরকম হতে পারে 0.567। এই সংখ্যাটা দশমিক বিন্দুর পরে আমরা 3টা অঙ্ক পাচ্ছি, তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা হিসাবে বিবেচনা করতে পারি। এর তৃতীয় যে শর্তটা আছে সেই শর্তটা হচ্ছে এরকম, যদি
দশমিক বিন্দুর পরে অসীম সংখ্যক অঙ্ক থাকে এবং তাকে যদি আবার পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়, যেমন হতে পারে এরকম 0. হয়তো 3 2 3 2 3 2 ডট 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 এইভাবে আমরা লিখলাম, তাহলে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটাকে আমরা পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারছি। পৌনঃপুনিক আকারে বারবার 3 2 3 2 আসছে, অতএব এই সংখ্যাকেও আমরা মূলদ সংখ্যা হিসাবে বিবেচনা করতে পারি। এখন আমরা তাহলে এই তিনটা যদি আমরা পরিচয়মূলক বৈশিষ্ট্য মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের মূলদ সংখ্যা চিনতে সহজ হবে। এবার আমরা অমূলদ সংখ্যা চেনার উপায়গুলো একটু আলোচনা করতে পারি। অমূলদ সংখ্যা চিনিবার উপায়। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো হচ্ছে? আমরা বলতে পারি যে সংখ্যাগুলো আসলে মূলদ নয় সেগুলোই আমাদের অমূলদ, কিন্তু এটা দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি না। এখন আমরা যদি এরকম ভাবে বলি যে যেই বৈশিষ্ট্যগুলো আমরা খেয়াল করলাম, আলোচনা করলাম, সেই বৈশিষ্ট্যের কথা খেয়াল করব, ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি না পড়ে তাহলে সেগুলোই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এছাড়া যে কোনো সংখ্যা যদি এমনটি হয়, মৌলিক সংখ্যা হয়, মৌলিক সংখ্যার বর্গমূল সংখ্যাই কিন্তু হবে অমূলদ সংখ্যা। যেমন হচ্ছে আমরা যদি বলি √2 √3 √5 এ জাতীয় সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল সংখ্যা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, অর্থাৎ যেগুলোকে আমরা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে পারি না তার বর্গমূল সংখ্যাটাই কিন্তু আমাদের হবে অমূলদ সংখ্যা। এখন এই অমূলদ সংখ্যা হয়তো এমন হতে পারে যে 12, এই সংখ্যাটা আসলে পূর্ণ বর্গ আকারে আমরা কিন্তু প্রকাশ করতে পারছি না, তাহলে এই সংখ্যাটার যে বর্গমূল সংখ্যা আমরা পাবো √12, তাহলে সেগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এছাড়া এটাকে যদি আমরা এভাবে ব্যাখ্যা করি যে এখানে 4 × 3 = 2 √3, তাহলে এইখানে যে আমরা মৌলিক সংখ্যাটা পাচ্ছি এই মৌলিক সংখ্যার বর্গমূল সংখ্যা এখানে পাচ্ছি, অতএব এই সংখ্যাটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন মূলদ এবং অমূলদ সংখ্যাগুলো চিনতে পারলাম। তাহলে বাস্তব সংখ্যা হবে যেগুলো সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা সেগুলো বাস্তব সংখ্যা হবে, আবার যেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা হবে সেগুলোও কিন্তু আমাদের বাস্তব সংখ্যা। তাহলে এগুলো আমরা এখন জানতে পারলাম। এবারে আমরা একটু আলোচনা করতে চাই আসলে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। তাহলে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য কোনগুলো? বাস্তব সংখ্যার যোগ ও গুণের স্বীকার্যকে একত্রে আমাদের বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য বলা হয়। তাহলে আমাদের যোগের যে স্বীকার্যগুলো আছে এবং গুণের যে স্বীকার্যগুলো আছে সেগুলোকে একত্রে আমরা বলবো ফিল্ড স্বীকার্য। তাহলে এখন আমাদের যোগের স্বীকার্যগুলো একটু আলোচনা করি। যোগের স্বীকার্য নিয়ে আমরা যদি কথা বলি তাহলে প্রথমে আমরা বলতে পারি যে ক্লোজার ল। 1 নম্বর ক্লোজার ল। তাহলে আমরা এই আবদ্ধতা বিধি, এই আবদ্ধতা বিধি হচ্ছে এরকম: ফর অল এ বি বিলংস টু রিয়েল নাম্বার,
শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আসলে যে বাস্তব সংখ্যার সেট আছে তাকে এই আর দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল আর। এখানে তাহলে এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে it implies a plus b belongs to r, অর্থাৎ a plus b সেটাও আমাদের বাস্তব সংখ্যা হবে। আমরা যদি এরকম মনে করি, একটা হচ্ছে 5 যেটা বাস্তব সংখ্যা, আবার 3 এটাও বাস্তব সংখ্যা। এখন এই দুটা যোগ করলে আমাদের অবশ্যই কি হতে হবে, বাস্তব সংখ্যা পাওয়া যাবে। 5 plus 3 is equal to 8, অলসো রিয়েল নাম্বার। তাহলে সেটাও হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তাহলে এটাকে আমরা বলবো ক্লোজার বিধি। এখন অ্যাসোসিয়েটিভ ল কীরকম? অ্যাসোসিয়েটিভ ল সংযোজন বিধি। এখন এখানে ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, তাহলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি is equal to a plus b plus c। অর্থাৎ আমরা যদি এখানে তিনটা বাস্তব সংখ্যা বিবেচনা করি, অর্থাৎ 2, 3, 4 belongs to r, বাস্তব সংখ্যা। এখন 2, 3 প্লাস 4, এখন এর ফলাফল যেটা আমরা পাবো সেটা হচ্ছে 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু 9। এখন আমরা এখানে যদি এরকমভাবে করি 2 প্লাস 3 প্লাস 4, তাহলে আমরা যে ফলাফলটা পাবো 2 প্লাস 7 ইজ ইকুয়াল টু 9 হবে। এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, অর্থাৎ সংযোজন বিধি। এরপরে আইডেন্টিটি ল, আমরা আইডেন্টিটি ল নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আইডেন্টিটি ল, এই বিষয়টা হচ্ছে এরকম, এ যদি কোনো বাস্তব সংখ্যা হয় বিলংস টু আর, এবং 0 বিলংস টু বাস্তব সংখ্যা, তাহলে আমরা এখানে বলতে পারি যে এ প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস এ ইজ ইকুয়াল টু এ পাওয়া যাবে। অর্থাৎ অভিন্ন মান আমরা পাবো কোনো বাস্তব সংখ্যা। আমরা এখন যদি এরকম কোনো সংখ্যা ধরি 5 বিলংস টু আর এবং 0 বিলংস টু আর, তাহলে 5 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস 5 ইজ ইকুয়াল টু 5। আমরা অপরিবর্তিত যে মান আছে সেই মানটাই কিন্তু আমরা পাবো। তাহলে এটাকে আমরা বলছি আইডেন্টিটি বিধি। এবং এরপরে ইনভার্স ল, অর্থাৎ যোগের যে বিপরীতক সূত্র, সেটা হলো এরকম, এ বিলংস টু আর, এবং এখানে আমরা যদি এমন একটা এমন একটা নেগেটিভ মান যেটা বিলংস টু আর, তাহলে আমরা এর ফলাফল এরকমভাবে পাবো, নেগেটিভ এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ প্লাস এ ইজ ইকুয়াল টু তার
ফলাফলটা আমরা পাবো 0। এটা হচ্ছে আমাদের হলো যোগের বিপরীতক অস্তিত্ব বা বিধি। এখন আমরা এরপরে বিনিময় বিধি, যোগের বিনিময় বিধি, যোগের অর্থাৎ কমিউটেটিভ ল বিনিময় বিধি। আমরা এই বিনিময় বিধি যদি এরকম ফর অল এ বি বিলংস টু আর রিয়েল নাম্বার, এবং সেক্ষেত্রে আমার এই বিধিটাতে বলা হচ্ছে এ প্লাস বি যা ফলাফল পাওয়া যাবে, অর্থাৎ এখানে বি প্লাস এ একই ফলাফল আমরা পাব। তাহলে আমরা যদি এখানে এরকম বলি যে 5 2 এরকম সংখ্যা যেটা বিলংস টু রিয়েল নাম্বার, সেক্ষেত্রে আমরা 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 7 এবং হচ্ছে 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 7। তাহলে আমরা বাস্তব সংখ্যা যে যোগের বিনিময় সূত্র মেনে চলে তা আমরা কিন্তু বুঝতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গুণন স্বীকার্য একটু আলোচনা করতে চাই। গুণন স্বীকার্য নিয়ে কথা বললে আমরা বলতে পারি যে প্রথমে ক্লোজার বিধি, অর্থাৎ এরকম হবে আবদ্ধতা বিধি আর কি, আবদ্ধতা বিধি। এক্ষেত্রে ঠিক একই রকম ফর অল এ বি বিলংস টু আর, যেহেতু এটা আমরা গুণের আবদ্ধতা বিধি নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে এ বি বিলংস টু আর এটা লিখতে পারি। অর্থাৎ সংখ্যাকে যদি আমরা এরকম ধরি যে 2 3 বিলংস টু আর বাস্তব সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমরা 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6 বিলংস টু আর বাস্তব সংখ্যা হবে। এরপরে হলো সংযোজন বিধি। সেক্ষেত্রে আমরা যদি বলি সংযোজন বিধি, এই সংযোজন বিধি এরকম ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার, সেক্ষেত্রে আমরা বলতে পারি এ ইন্টু বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ টু বি সি, একই ফলাফল আমরা পাব। তো সেক্ষেত্রে আমরা এগুলো, তারপরে হচ্ছে এককের অস্তিত্ব বিধি। এককের অস্তিত্ব বিধি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 বিলংস টু রিয়েল নাম্বার, এবং যেখানে আমরা যদি বলি এ বিলংস টু রিয়েল, তাহলে 1 ইন্টু এ ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 ইজ ইকুয়াল টু এ, অপরিবর্তিত মান আমরা পাব। এবার হচ্ছে গুণন বিধি হলো বিপরীতর অস্তিত্ব বিধি। বিপরীতকের অস্তিত্ব বিধি। সেক্ষেত্রে আমরা যদি বলি এ বিলংস টু আর, এবং এখানে এ নট ইকুয়াল 0 হওয়া যাবে না, এবং
এমন একটা সংখ্যা there exist a inverse 0 ব্যতীত এমন একটা সংখ্যা belongs to রিয়াল নাম্বার, তাহলে আমরা যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে a তো ইজ ইকুয়াল টু a ইনভার্স ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এরপরে গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি। তো বিনিময় বিধি আমরা যদি বলি যে ফর অল এ বি বিলংস টু আর, এখন আমরা যদি এ বি ইজ ইকুয়াল টু বি এ এরকম ফলাফল পাই, তাহলে হলো গুণন স্বীকার্য ফুলফিল করে। এখন আমরা তাহলে ফিল্ড স্বীকার্য বলতে আমরা যা বুঝি তা হচ্ছে যে এই যে যোগের স্বীকার্য এবং গুণের স্বীকার্য এগুলো যদি মেনে চলে, তাহলে সেই দুটোকে আমরা একত্রে বলবো ফিল্ড স্বীকার্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের এই সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে বাসাতে প্র্যাকটিস করতে হবে। তোমাদের কাছে যে সমস্ত বইগুলো আছে সেগুলো নিয়ে আরও একটু প্র্যাকটিস করবা। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে এবং বাস্তব জীবনে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো ব্যবহার করে করে আমাদেরকে সেই স্বীকার্যগুলো আবার স্থায়ী করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের যে সমস্ত মহামারী আছে সেই সমস্ত মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি, আমরা নিজে সুস্থ থাকি এবং অন্যকেও আবার সুস্থ রাখার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই।